দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আরএফএল প্লাস্টিক্স আপনার আদালতে। সাথে আছি মাসুদুর রহমান। সময়ের আবর্তনে বেড়েছে জীবনের গতি, বেড়েছে যানবাহনের ব্যবহার। একসময় মানুষ হেঁটেই চলাচল করত, কিন্তু সময় যত গড়িয়েছে চলাচলের জন্য রাস্তাঘাট বানানো হয়েছে ব্রিজ, বানানো হয়েছে কালভার্ট, কিন্তু সড়কে চলাচলের জন্য নিরাপদ আইনটি শুধু ঠিকমতো পালন করা হয়নি। ব্যস্ততম সড়ক মহাসড়ক, হাজার হাজার গাড়ি ছুটছে, মানুষজন যাচ্ছে যে যার গন্তব্যে। কেউ আপনজনের কাছে যাচ্ছেন, কেউ শহরে আসছেন জীবিকার টানে, কোনো মা হয়তো বসে আছেন সন্তানের আশায়। কিন্তু আমরা কি জানি, ছোট্ট একটি ভুলের কারণে একটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে, পথে বসে যেতে পারে পুরো পরিবারটি। যারা ফাল দিয়েছে তারা বেঁচে, যারা ফাল দিতে পারে না তারা মরে গেছে। রক্তে রক্তাক্ত। সড়ক দুর্ঘটনা যে মহামারীর রূপ নিয়েছে, তাতে কোনো মা তার সন্তানকে, কোনো সন্তান তার বাবাকে, অথবা কোনো কোনো পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। কোনো আইন দিয়েই আটকানো যাচ্ছে না সড়ক মহাসড়কের দুর্ঘটনা। আমরা যদি লাশ মনে মনে একভাবে একটা পরে রয়েছে, মানুষের দরে হাটকি হয়ে গেছে, লাশ দিকে মানুষের মাথা নষ্ট হয়েছে। আমার আত্মীয় 4 জন, আমার 2 বোন, আমার বাবা, আমার বোনের জামাই। বর্তমানে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক তাড়া করে বেড়ায়। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে। সড়ক মহাসড়ক নিরাপদ করতে গেল বছর সেপ্টেম্বরে সড়ক পরিবহন আইন 2018 পাশ করা হয় সংসদে। আইনে বলা হয়, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 8ম শ্রেণী পাশ করতে হবে, যেখানে আগে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনই ছিল না। সেই সাথে চালকের সহকারীকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বলা হয়, গাড়ি চালানোর জন্য বয়স অন্তত 18 বছর হতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে 1 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এই আইনে প্রথমবারের মতো চালকদের পয়েন্ট কাটার বিধান রাখা হয়। একজন চালক প্রতিবার আইন অমান্য করলে তার পয়েন্ট বিয়োগ হবে এবং এক পর্যায়ে লাইসেন্সও বাতিল হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে উল্লেখযোগ্য দিক হল, গাড়ি চালিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করলে দণ্ডবিধির 302 অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান। তবে পরিতাপের বিষয় হলো, 6 মাসেও আইনটি কার্যকর করা যায়নি। সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। প্রতিদিন আমাদের সংবাদপত্র দেখলেই আমরা দেখব যে সড়ক দুর্ঘটনায় এতজন ততজন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনা আসলে কোনো মতেই কমানো যাচ্ছে না। বহুকাল যাবতীয় আইন আছে, অবশ্য পরবর্তী পর্যায়ে আইন শিথিল করা হয়েছে। মাত্র এই ক্ষেত্রে কারো যদি নেগলিজেন্সের কারণে বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে কাউকে হত্যা করা হয়, তাহলে মাত্র 3 বছরের সাজা। এই সাজাটা আসলে পর্যাপ্ত না, এই সাজাটা আরও কঠোর হওয়া উচিত। আমাদের দেশে গণপরিবহন ব্যবস্থা এতটাই অপরিকল্পিত যে সড়ক মহাসড়কে যারা গাড়ি চালান তারা আইনের থোড়াই কেয়ার করেন। সড়ক নিরাপদ করতে আইন হচ্ছে ঠিকই, কিন্তু রাস্তায় কি বদলেছে কিছু? প্রতিদিনই সড়কে অসংখ্য প্রাণ ঝরে পড়তেছে অকাতরে। এর দায় সরকার কোনো মতেই এড়াতে পারে না, বিআরটিও এড়াতে পারবে না, যোগাযোগ মন্ত্রণালয় এড়াতে পারবে না, তাদের নেগলিজেন্স আছে। সুতরাং প্রত্যেকেরই অধিকার আছে হাইকোর্টের
আশা এবং সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়া, কিন্তু প্রতিটি ক্ষেত্রে হাইকোর্ট দিবে এমনটি বলা যায় না। গেল বছর রাজধানীর বিমানবন্দর সড়কে 2 শিক্ষার্থীর বাস চাপায় নিহত হওয়ার পর এক অদ্ভুত আন্দোলন দেখে বাংলাদেশ। স্কুলের শিক্ষার্থীরা নেমে আসেন রাস্তায়, চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দেন সড়কে আসলে কাজ করার সময় এসেছে। ওই আন্দোলনের পর সরকারও সড়ক পরিবহন আইনটি পাশ করে, কিন্তু থামানো যায়নি মৃত্যুর মিছিল। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর সারা বিশ্বে মারা যায় প্রায় 12.5 লাখ মানুষ। আহত হয়ে কর্মক্ষমতা হারায় আরও অনেকেই। এর ফলে উৎপাদনশীলতা কমে আসছে, নষ্ট হচ্ছে দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনা। সড়কে হতাহতের সংখ্যা অর্ধেককে নামিয়ে এনে মাথাপিছু আয় 22% পর্যন্ত বাড়ানো সম্ভব বলে দাবি করা হয়েছে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনটিতে। দর্শক, সড়ক দুর্ঘটনা নিয়ে আরও জানবো, তবে বিরতির পর। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন আরএফএল প্লাস্টিক্স আপনার আদালতে। সাথে আছি মাসুদুর রহমান। সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো মৃত্যু নাকি অবহেলাজনিত মৃত্যু তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের এক পরিসংখ্যান বলছে, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 4,500 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 42% মৃত্যু ঘটেছে গাড়ি চাপায়। সড়কে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির জীবনের গল্প শোনাবো এবার, যার ক্ষতিপূরণ মামলা আমলে নিয়ে রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট। রাসেল সরকার হাইকোর্টে এসেছেন প্রথমবারের মতো। গত এপ্রিলেও রাসেল তার স্ত্রী সন্তান নিয়ে সুখের দিন যাপন করছিলেন। সেই রাসেল এখন সংসার কিভাবে চালাবেন সেই চিন্তায় চিন্তায় ঘুরছেন হাইকোর্টের বারান্দায়। কোথায় যাবেন, কিভাবে সংসার চালাবেন, হতবিহ্বল রাসেলের পুরো পরিবার। যাত্রাবাড়ি ফ্লাইওভার দুর্ঘটনায় যে নিজের পা হারিয়েছেন রাসেল, কি হয়েছিল সেদিন শুনবো রাসেলের মুখেই। আমার যখন দুর্ঘটনা ঘটে ঠিক 2:30টার দিকে, ও অ্যাট ফার্স্ট আমার গাড়ি ডান সাইডে ধাক্কা দেয়। আমি গাড়ি থেকে নেমে, বসের গাড়ি থেকে নেমে আমি গ্রিন লাইনের ড্রাইভার যে কবির মিয়া বলছে, ভাই আপনি আমার গাড়িটারে পিছনের সাইডে মাইরে দিচ্ছেন, আচ্ছা দেখেন গাড়িটার কী অবস্থা, কী করছেন, বা আপনার সুপারভাইজারে পাঠান। সে স্বীকার করে না যে সে আমার গাড়িতে লাগাইছে। কবির মিয়া আমার বলছে, ঠিক আছে আপনি বামে যান, আমি গাড়িতে উঠে নিচ্ছি, গেট খুলে দিচ্ছি। তো একবার বামে যাইতে ধরছে, এর ভিতরে ও গাড়ি টান দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি লাভ দিচ্ছি, যদি লাভটা না দিয়ে আমি ওখানে বডি আমার মানে পিষে যায়। এই যে হাইকোর্টের রায় দিছে, রায়ের পরেও 2টা রায় হয়ে গেল অলরেডি, 2টা রায়ের পরেও তারা কোনো যোগাযোগ করে নাই এখন পর্যন্ত। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার সংসার কীভাবে চলছে সেটা একমাত্র উপরওয়ালা জানে। ও কীভাবে সংসার চালাইছে একমাত্র উপরওয়ালা জানে। আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমার 500 টাকার জন্য আমার বাচ্চারা আমি ভোর রাত্রে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাই। পরে বাড়িওয়ালার ছেলে নাইমার, সে আমার ছেলের ডাক্তারের কাছে নিয়ে গেছে। রাসেলের স্ত্রীর কণ্ঠেও হতাশা আর ক্ষোভ জন্মেছে। কিভাবে তিনি তার বাচ্চাকে মানুষ করবেন সে চিন্তায় এখন তার দিন পার হচ্ছে। ওর অ্যাক্সিডেন্টের পরের থেকে গ্রিন লাইনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ তো কখনো যোগাযোগ করেনি, একটা ফোন পর্যন্ত দিয়ে দেখেনি আমরা কেমন আছি, আমার ছেলে কেমন আছে, আমাদের সংসার কিভাবে চলতেছে, আমরা কি খাচ্ছি, কিভাবে চলতেছি, এটা তো কেউ কখনো জিজ্ঞেস করেনি আমাদেরকে। আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইটা দেখুক ভালোভাবে। বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে রোড অ্যাক্সিডেন্টে হাজার হাজার লোকের মৃত্যু হচ্ছে, এভাবে এক একটা করে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র একজনের কারণে। কথার মাঝে এলেন রাসেলের আইনজীবী। তিনিও বললেন তারা কাজ করছেন যেন রাসেল হাইকোর্টের নির্দেশে দেয়া 50 লক্ষ টাকার পুরো ক্ষতিপূরণটুকুই পান। এটা একটা নজিরবিহীন ঘটনা, আর এটার থেকে আমার মনে হয় যে এই রায়টা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, একটা প্রেসিডেন্ট হয়ে দাঁড়াবে যে সবাই অন্তত অ্যাক্সিডেন্ট করলে তারা যে ক্ষতিপূরণ পাবে, এটার একটা প্রেসিডেন্ট হয়ে গেল আমার মনে হয়। আর আমি বিশ্বাস করি যে তারা যদিও চেম্বার জজেও যায়,
এটা রোধ করতে পারবে না। যেভাবে যে আদেশটা হয়েছে মহামান্য হাইকোর্ট থেকে, সেই আদেশটা এত সুন্দর এবং এত পরিষ্কারভাবে করা হয়েছে, এটা ওখান থেকে চলে আসবে এবং আমি বিশ্বাস করি যে আমার ক্লায়েন্ট এটার বেনিফিট হবে এবং যা রায় দিয়েছে পুরোটুকুই পাবে। হাইকোর্ট বিভাগের যে রায়, এটা বাস্তবায়ন না করার কোনো সুযোগ নাই। যদিও বা তারা উচ্চ আদালত যায়, তারপরও মনে করি যে এটা সর্বোচ্চ আদালতে এটা যে রায় হয়েছে এটা বহাল থাকবে আমার বিশ্বাস। শুধু একটি দুর্ঘটনা একটি পুরো পরিবারকে হতাশায় ফেলে দিয়েছে। হয়তো নিজের ফুটফুটে সন্তানের চোখের দিকে তাকিয়ে এত হতাশ হচ্ছেন রাসেল। এক হিসেব বলছে গত এক বছর সারা দেশে ৩,১০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪,৪৩৯ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন ৭,৪২৫ জন। দর্শক, আরএফএল প্লাস্টিক্স আপনার আদালতে সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আরএফএল প্লাস্টিক্স আপনার আদালতে। সাথে আছি মাসুদুর রহমান। 1975-এর পরে সড়কে যে অব্যবস্থাপনা ছিল তা দূর করতেই দ্য মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স 1983 পাশ হয়। এই আইনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 7 বছরের সাজার বিধান থাকলেও 1985 সালে তা সংশোধন করে 3 বছর করা হয়। কিন্তু বর্তমানে সেই 83 সালের আইনই কার্যকর আছে, কারণ এখনো কার্যকর করা যায়নি নিরাপদ সড়ক আইন 2018। গত বছর কারওয়ান বাজারে তিতুমির কলেজের ছাত্র রাজীব হাত হারান দুটি বাসের রেষারেষিতে। এরপর হাসপাতালে মৃত্যু হয় তার। সেই ঘটনার পরদিন হাইকোর্টে একটি রিট হয়, যেখানে রাজীবের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়, কিন্তু সেই রায় স্থগিত করে দেন আপিল বিভাগ। 1 বছর হয়ে গেলেও রাজীবের পরিবার আর টাকা পায়নি। মামলাটিরও আর শুনানি শেষ হয়নি। অতি সম্প্রতি করা 3টি জনস্বার্থ মামলার মধ্যে 2টি মামলার যে আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে, 2টি পরিবার পেয়েছে। আর তিতুমির কলেজের ছাত্র রাজীবের ব্যাপারটি আমি মনে করি যেটা 1 কোটি টাকার আদেশ হয়েছিল সেটা আপিল বিভাগ কর্তৃক স্থগিত হয়েছে এবং আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী এখন হাইকোর্টে আমরা পরবর্তীতে শুনানি করব এবং আমি আশা করি যে তাদের যে অসহায় রাজীব, যে 2 ছোট ভাই যারা পড়াশোনা করে, তাদের পড়াশোনা এবং বেড়ে এতিম ছেলে, তাদের জন্য এই আদালত চূড়ান্ত রুল নিষ্পত্তির সময় এই আদেশটি দিবেন বলে আমি আশা করি। রাজধানীর বিমানবন্দর সড়কে নিহত রাজীব ও দিয়ার পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়ার রায়টি শুধু বাস্তবায়ন করা গেছে। তবে সড়ক দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারকে আদালতের বাইরে ক্ষতিপূরণ দেবার ঘটনা খুব একটা চোখে পড়ে না। উত্তরাতে তাহসিনা মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বাবার হাত থেকে সরাসরি ক্লাস 1-এর মেয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেল। তারপরে আপনার কেরানীগঞ্জে যে ভাই বোন একত্রে বাবার সাথে স্কুলে যাচ্ছিল, মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গিয়ে ট্রাকের ধাক্কায় অন দ্য স্পট মারা যায়। এই মর্মান্তিক, এগুলো দুর্ঘটনা বলা যাবে না, এগুলো মারাত্মক শকিং নেগলিজেন্সের কারণে মৃত্যু, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যু। এই দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না, এই দায় থেকে রাষ্ট্র এড়াতে পারে না, বিআরটিএ এড়াতে পারে না, তাদের দায় এখানে মারাত্মক। সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট পরিচালক তারেক মাসুদ ও মিশুক মনিরের 2টি মামলা এখনো বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। তবে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের করা ক্ষতিপূরণ মামলার রায়ে হাইকোর্ট তাকে 4,62,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন, যা এখনো আপিল বিভাগে বিচারাধীন। সেই রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দেন প্রায় অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর ফলে দেশে হতাহতের ঘটনা ঘটছে। যেহেতু আমাদের দেশে মোটর ভেহিকেলস অধ্যাদেশ 1983 নামে একটি আইন রয়েছে, কিন্তু ওই আইন না জানার কারণে ক্ষতিগ্রস্তরা কখনো আদালতে আসেনি। তবে এই রায়ের পর ভবিষ্যতে তাদের আদালতে আসার সুযোগ সৃষ্টি হলো। এখন থেকে কেউ সড়ক দুর্ঘটনায় ক্ষতির মুখোমুখি হলে আহত ব্যক্তি তার নিজের পক্ষে অথবা নিহত ব্যক্তির ক্ষেত্রে তার পরিবার এই আইনের অধীনে মাত্র 20 টাকায় আদালতে মামলা করতে পারবেন।
একটা মানুষের জীবনের চাইতে তো মূল্যবান আর কোনো কিছুই হতে পারে না। এখানে সঙ্গে সঙ্গে তার হাইকোর্ট কেন আদেশ দিবে, হাইকোর্টের আদেশের অপেক্ষায় আমরা কেন থাকব? যখন একটা দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা কবলিত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এইটি গাড়ির চালকেরও করা উচিত, এইটি গাড়ির মালিকেরও করা উচিত, কিংবা যার দায়িত্বে এই গাড়িটি তারও করা উচিত। ট্রাফিক নির্ভর না। তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, মামলা যেমনই হোক সড়ক দুর্ঘটনা রোধে সব পক্ষকেই সতর্ক হতে হবে, পাল্টাতে হবে মানসিকতা, পাল্টাতে হবে ড্রাইভারদের গাড়ি চালানোর নীতি। ডিভাইডার দেওয়া নাম্বার 1, নাম্বার 2 অনেকগুলো রাস্তাকে ওয়ান ওয়ে করা, এবং সবচেয়ে বেশি প্রয়োজন হলো এখানে এই যে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট বসিয়ে যে সমস্ত গাড়ির ফিটনেস থাকবে না তৎক্ষণাৎ তাদের জরিমানা করা। ড্রাইভাররা মাদকাসক্ত কিনা, তারা কোনো নেশাগ্রস্ত কিনা, এটা মোবাইল টিম থাকা দরকার, এই মেডিকেল টিম সাথে ম্যাজিস্ট্রেটদের। আমার কথা হলো এই যে সড়ক দুর্ঘটনায় কেউ যাতে মারা না যায়। দেখি তা যুগের পর যুগ ধরে সৃষ্টি হয়েছে, অল্প সময়ের মধ্যে তা বদলে যাবে সেটি ভাবার কোনোই কারণ নেই। তবে আমরা যারা সড়ক ব্যবহার করছি, যারা এই ব্যবস্থার সাথে জড়িত, অর্থাৎ চালক, মালিক, পথচারী ও যাত্রী, সবার মধ্যে যদি মানসিক কিছু পরিবর্তন আনা যায়, তাহলে হয়তো সড়ক দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে। আরএফএল প্লাস্টিক্স আপনার আদালত আজ এ পর্যন্তই। মনে রাখবেন, আইন সবার জন্য সমান, আইনে সবার অধিকার সংরক্ষিত।